চিড়িয়াখানায় তো আমরা সকলেই গিয়েছি। সেখানে খাঁচার মধ্যে আটকে থাকা পশু পাখিদের দেখে আনন্দও পেয়েছি। মানুষ বরাবরই নিজেদের থেকে কম বুদ্ধিমান প্রাণীদের খাঁচায় আটকে রেখে তাদের দেখে আনন্দ পেয়েই আসছে। কিন্তু কেমন হবে যদি আমাদের থেকে কোনো বুদ্ধিমান জীব আমাদেরই আটকে রাখে খাঁচার মধ্যে আর আমাদের দেখতে থাকে বাইরে থেকে? তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক দ্য ওয়াচার্স মুভির এক্সপ্লেনেশনে। 2024 সালে রিলিজ হওয়া এই মুভিটির IMDb রেটিং 5.7 আর রটেন টমেটোতে 33% স্কোর করেছে। যারা এখনও মুভিটা দেখেননি তাদের বলবো যে মুভিটা সত্যি অসাধারণ, তাই অবশ্যই গিয়ে দেখে আসুন, কারণ এক্সপ্লেনেশনে ভরে ভরে স্পয়লার দেওয়া আছে। মুভির শুরুতে আমরা জন নামে একজন ব্যক্তিকে দেখি যে একটা অন্ধকার রহস্যময় জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিল আর প্রাণপণে জঙ্গলটা থেকে বেরোনোর চেষ্টা করছিল। কিন্তু সন্ধ্যের অন্ধকার নেমে এসেছিল আর জন আচমকাই লক্ষ্য করে তার হাতের ঘড়িটি বন্ধ হয়ে গেছে। এই সময় সে খুব ভয় পেয়ে যায় আর একটি গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু অসফল হয়ে যায় আর গাছ থেকে পড়ে গিয়ে সে আহত হয়ে যায়। সে তখন তার ব্যাগ থেকে একটি ধারালো চাকু বের করে নিজের আত্মরক্ষা করার চেষ্টা করে। সে বুঝতে পারে তার দিকে কোনো শিকারী প্রাণী, কোনো অদ্ভুত রহস্যময় জানোয়ার তাকে তাড়া করছে। আর শেষ পর্যন্ত এই অদ্ভুত জানোয়ারটি তার দিকে ধেয়ে আসে আর তাকে পা ধরে টেনে নিয়ে চলে যায় একটা গর্তের মধ্যে। পরের দৃশ্যে আমরা মিনা নামের একজন মহিলাকে দেখি যে পেট শপে কাজ করে। সেই দোকানের মালিক তাকে বলে যে তাকে একটা দুষ্প্রাপ্য হলুদ রঙের টিয়া পাখি পাশের শহরে চিড়িয়াখানায় পৌঁছে দিতে হবে। আর মিনাও এই কাজটি অ্যাকসেপ্ট করে নেয় এবং পাখিটিকে খাঁচার মধ্যে করে নিয়ে বাইরে বেরিয়ে আসে। পরের দিন সে গাড়িতে করে বেরিয়ে পড়ে পাখিটিকে পৌঁছে দিতে। আর গাড়ির মধ্যে সে তার বোন লুসির একটা ভয়েসমেল পায়। এই ভয়েসমেল থেকে আমরা জানতে পারি যে লুসি এবং মিনার মা 15 বছর আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল। আর এই অ্যাক্সিডেন্টের জন্য মিনা নিজেকে বরাবরই দায়ী করে এসেছে। এমনকি সে নিজে এতটাই গিল্টি অনুভব করে যে সে তার মার শ্রাদ্ধে পর্যন্ত উপস্থিত থাকেনি। কিন্তু লুসি তাকে এইসব ব্যাপার ভুলে যেতে বলে আর তার সাথে কথা বলে তাকে নিজের বাড়িতে আসতে বলে। কিন্তু আমরা দেখতে পাই যে বরাবরের মতনই মিনা এই সমস্ত কিছু অগ্রাহ্য করে আর গাড়ি চালিয়ে শহর থেকে পাখিটিকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। এরপর গাড়ি চালিয়ে সে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ায় আর আমরা দেখতে পাই যে সেখানে একটা ল্যাম্প পোস্টের গায়ে অজস্র মানুষের মিসিং অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পোস্টার লাগানো আছে। আমরা বুঝতে পারি যে এই স্থান থেকেই অনেকে নিখোঁজ হয়ে গেছে, কিন্তু মিনা এসব লক্ষ্য করে না আর গাড়ি চালিয়ে জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলের মধ্যে একটা জায়গায় এসে তার গাড়িটি আচমকাই খারাপ হয়ে যায় আর তার মোবাইল ফোনটিও কাজ করা বন্ধ করে যায়। আর এইরকম অবস্থায় বাইরের লোকের সাথে কোনোভাবেই কোনো রকম কন্ট্যাক্ট করতে পারে না। সে তখন গাড়িটি সারানোর চেষ্টা করে কিন্তু বিফল হয়। এরপরে সে পাখিটিকে গাড়ি থেকে বের করে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে কোনো লোকের আশায় যে তাকে সাহায্য করতে পারে। সে চারপাশ দেখতে থাকে, কিন্তু এই সময় আচমকা সে পিছনে ফিরে দেখে যে গাড়িটি অদৃশ্য হয়ে গেছে। সে অনেক খোঁজার চেষ্টা করে এবং অবশেষে বুঝতে পারে যে সে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। এই সময় সন্ধ্যাও নেমে আসে আর সে দেখে যে অজস্র পাখি জঙ্গল থেকে উড়ে একটা জায়গা থেকে অন্যদিকে চলে যায়। আর আমরা বুঝতে পারি এটা সেই জঙ্গল যেই জঙ্গলে প্রথম দৃশ্যে থাকা জন হারিয়ে গিয়েছিল। সে বুঝতে পারে না কি করবে আর ঠিক এই সময়ই সে কাউকে একটা দৌড়ে পালিয়ে যেতে দেখে আর সাহায্য পাওয়ার জন্য সে তাকে ডাকে। সে দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা একটা অদ্ভুত ঘরের মতো জায়গায় দরজা খুলে দাঁড়িয়ে আছে আর তাকে বলে যে বাঁচতে চাইলে তাড়াতাড়ি দরজা বন্ধ হয়ে যাওয়ার আগেই এই ঘরের মধ্যে ঢুকে পড়তে। আর সেও ভয় পেয়ে গিয়ে পাখিটিকে সমেত দৌড়ে গিয়ে সেই ঘরটার মধ্যে ঢুকে পড়ে আর সেই বৃদ্ধা মহিলাটিও দরজাটি বন্ধ করে যায়। আমরা জানতে পারি সেই বৃদ্ধা মহিলার নাম ম্যাডেলিন। আর সেখানে ম্যাডেলিন ছাড়াও আরও 2জন লোক ছিল, তার মধ্যে একজনের নাম সিয়ারা এবং একজনের নাম ড্যানিয়েল। এদের সাথে কথা বলে মিনা বুঝতে পারে যে এরাও অনেক দিন ধরে এই জঙ্গলের মধ্যে আটকে পড়ে এই ঘরটার মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। যে ঘরটায় তারা ছিল সেটা একটা বাংকার মতো জায়গা, যার একটা দেওয়াল সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। কাঁচটার বিশেষত্ব হলো
যে রাত্রিবেলা যখন ঘরের ভেতরে অর্থাৎ বাংকারটির ভেতরে যখন আলো জ্বলে তখন এই কাঁচটার সাহায্যে বাইরের জঙ্গলটা দেখা যায় না। কাঁচটা সম্পূর্ণ একটা আয়নায় পরিণত হয়। কিন্তু দিনের বেলা কাঁচটার ভেতর দিয়ে বাইরের জঙ্গলটিকে স্পষ্ট দেখা যায় যখন বাইরে সূর্যের আলো ফুটে ওঠে। ঠিক এরপরই ম্যাডেলিনের নির্দেশে বাকি দুইজন আয়নাটার দিকে মুখোমুখিভাবে দাঁড়িয়ে একটা লাইনে দাঁড়িয়ে পড়ে আর মিনাকেও এটাই করতে বলে। কিন্তু মিনা বুঝতে পারে না কেন এটা করা হয়েছে। কিন্তু মিনা ঘরের বাইরে থেকে আসা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে যে কাঁচটার ঠিক উল্টো দিকেই জঙ্গলে দাঁড়িয়ে কোনো প্রাণী তাদের দিকে তাকিয়ে তাদের দেখছে। ম্যাডেলিন বলে যে ওয়াচার্সরা আজকে ভীষণ খুশি হয়েছে, কারণ অনেক দিন পরে কোনো নতুন মেম্বার এইখানে এসছে। মিনা অবাক হয় আর এই ব্যাপারে কিছুই বুঝতে পারে না। সে ঠিক করে যে পরের দিন সকাল হলেই সে এই ঘর থেকে বেরিয়ে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজবে। আর পরের দিন সকাল হতেই আমরা দেখতে পাই যে কাঁচের ভেতর থেকে জঙ্গলটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। দরজা খুলতেই মিনা তার পাখিটিকে সাথে নিয়ে জঙ্গলের ভেতরে বেরিয়ে যায় জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে। কিন্তু ম্যাডেলিন সবাইকে তাকে আটকাতে বারণ করে, কারণ ম্যাডেলিনের পূর্ণ বিশ্বাস ছিল যে মিনাও ঘুরে ফিরে আবার এখানেই ফিরে আসবে। মিনা পাখিটিকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে অনেকটা ভেতরে ঢুকে আসে আর খানিকটা ঘোরাফেরা করতেই সে এক অদ্ভুত ভয়ানক দেখতে একজন মহিলাকে দূরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। এটা দেখে মিনা ভীষণ ভয় পেয়ে যায় আর সে জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করতে শুরু করে। তারপর সে হাঁপিয়ে গিয়ে এক জায়গায় বসে পড়ে। সে বুঝতে পারে না জঙ্গল থেকে কি করে বের হবে। আর ঠিক এই সময় তার কাঁধে হাত রাখে ম্যাডেলিন। সে চমকে তাকায় আর ম্যাডেলিন তাকে বলে তারাও বহুবার এই জঙ্গল থেকে পালিয়ে বেরোনোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। এই যে ওয়াচার্স বা এই যে প্রাণীগুলো এই জঙ্গলে থাকে, তারা অদ্ভুত ভ্রম তৈরি করে আর ভয়ানক সব দৃশ্য দেখায়, আর পালানোর চেষ্টা করলে তাদের মেরেও ফেলে। সুতরাং পালিয়ে যাওয়ার এখান থেকে কোনো রাস্তা নেই। ম্যাডেলিন তাকে দেখায় যে এই বাংকারটার চারপাশে কিছু বোর্ড লাগানো আছে। অনেকটা এলাকা জুড়ে গোল করে লাগানো বিভিন্ন জায়গায় এই বোর্ডগুলোতে লেখা থাকে যে পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে ফেরত আসার কোনো উপায় নেই। কেউ যদি এই গোল সার্কেল বা এই বৃত্তটার বাইরে বেরিয়ে যায় আর সঠিক সময় মতো অর্থাৎ সন্ধে হওয়ার আগে যদি কেউ বাংকারটায় অর্থাৎ কূপটায় ফেরত না আসে, তাহলে ওয়াচার্সরা খুব সম্ভবত তাদের মেরে ফেলে। পরের দিন মিনা সিয়ারের সাথে জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। তাকে বলে যে আজ থেকে 6 মাস আগে সে তার হাজব্যান্ড জনির সাথে এই জঙ্গলের ভেতরে ঢুকেছিল আর হারিয়ে যায়। আজ থেকে ঠিক 6 দিন আগে জনও এই ঘরটা ছেড়ে বেরিয়ে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে বেরিয়ে পড়েছে, কিন্তু সে এখনও ফেরত আসেনি। তবে সিয়ারার দৃঢ় বিশ্বাস যে জন এখনও বেঁচে আছে আর একদিন না একদিন ফেরত আসবেই। কিন্তু আমরা বুঝতে পারি যে জন আর কেউ নয়, একদম প্রথম দৃশ্যে দেখানো সেই লোকটি যে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু যাকে ওয়াচার্সরা গর্তের মধ্যে টেনে নিয়ে চলে যায়। এইভাবে জঙ্গলে ঘুরতে ঘুরতেই সিয়ারা মিনাকে একটা গর্তের কাছে নিয়ে আসে। এটা সেই গর্ত ছিল যেখানে ওই ওয়াচার্স নামের জীবগুলি জনকে টেনে গেছিল। সিয়ারা বলে যে ওয়াচার্সরা দিনের বেলায় এই গর্তের মধ্যেই লুকিয়ে থাকে, কারণ দিনের আলো তারা সহ্য করতে পারে না। আর যদি কেউ এই গর্তের মধ্যে নেমে ওয়াচার্সদের দেখে ফেলে, তাহলে ওয়াচার্সরা তাকে মেরে ফেলে। পরে তারা বাংকারে ফিরে এলে ম্যাডেলিন তাদের বলে যে জঙ্গলে টিকে থাকতে গেলে তাদের কিছু নিয়ম অবশ্যই মান্য করতে হবে। যার প্রথম নিয়মটি হলো যে অন্ধকার হওয়ার আগেই বাংকারে ফিরে আসতে হবে। একবার অন্ধকার হয়ে গেলে বাংকারের দরজা বন্ধ করে দিতে হবে। তাতে যাই হয়ে যাক না কেন, বাইরে থেকে কোনো আওয়াজ, কোনো রকম ডাক এলেও এই জঙ্গলে কোনো কিছুকেই বিশ্বাস করা যাবে না, অর্থাৎ দরজা অন্ধকার হওয়ার পরে বন্ধই রাখতে হবে। আর 3 নম্বর নিয়ম হলো যে বাংকারে থাকাকালীন কখনোই ওই কাঁচের আয়নার দিকে পিঠ করে শোয়া যাবে না। কিন্তু মিনার এসব কিছুই বিশ্বাস হচ্ছিল না। সেই জন্য সেই দিন রাতে মিনা ঠিক করে যে সে খেয়াল করে শুনবে কাঁচের বাইরে ঠিক কী হয়। মিনা রাত্রি হতেই কাঁচের দেওয়ালটিতে কান রেখে বাইরে থেকে আওয়াজ শোনার চেষ্টা করে, কিন্তু আজ রাতে সে কিছুই শুনতে পাচ্ছিল না। বাইরে সম্পূর্ণ একটা নিস্তব্ধতা বিরাজ করছিল। সেজন্য মিনার মনে হয় এই সমস্ত কিছুই হয়তো মিথ্যে।
সে ঠিক করে যে কাঁচের দেওয়ালের দিকে পিঠ করেই শোবে আজ রাতে। কিন্তু যেই সে কাঁচের দেওয়ালের দিকে পিঠ করে শোয়, অমনি প্রচণ্ড গর্জনের আওয়াজ শোনা যায় কাঁচের দেওয়ালের বাইরে থেকে। আর মিনা আর ম্যাডেলিন আর বাকিরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ম্যাডেলিন তাড়াতাড়ি মিনাকে কাঁচের দেওয়ালের সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। আর ঠিক এই সময় অদ্ভুতভাবে কাঁচের দেওয়ালের বাইরের সমস্ত আওয়াজ থেমে যায়। মিনা এবার বুঝতে পারে যে হয়তো এখানে কিছু একটা অদ্ভুত রয়েছে। পরের দিন মিনা ড্যানিয়েলের সাথে জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়ে যায়। মিনা ড্যানিয়েলকে জিজ্ঞেস করে যে ওয়াচার্সদের কেমন দেখতে। ড্যানিয়েল তাকে বলে যে সেও জানে না যে ওয়াচার্সদের ঠিক কেমন দেখতে। যেই ওয়াচার্সদের দেখে ওয়াচার্স ঠিক তাদেরই মেরে ফেলে। এরপর ড্যানিয়েল আর মিনা সেই গর্তটার কাছে যায়। মিনা ঠিক করে যে সেই গর্তটার মধ্যে সে নামবে আর দেখবে সেই গর্তটার মাধ্যমে এই জঙ্গল থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কিনা। ড্যানিয়েল তাকে মাথা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিনা তাকে তার কথায় ফাঁসিয়ে নেয়। সে বলে যে হয়তো এই গর্তটার মধ্যে দিয়েই জঙ্গল থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা রয়েছে। ড্যানিয়েল অনেক দিন ধরে এই জঙ্গলে আটকা পড়েছিল, সেও সেই জন্য মিনার কথায় রাজি হয়ে যায়। সে একটা দড়ি দিয়ে মিনাকে সেই গর্তটার মধ্যে নামিয়ে দেয়। গর্তটা বেশ গভীর ছিল, কিন্তু তাও উপর থেকে সূর্যের আলো গোল হয়ে গর্তটার মেঝেয় পড়ছিল। সে দেখে গর্তটা আসলে একটা বিশাল বড় গুহা, যার একটা দিক অন্ধকারের মধ্যে চলে গেছে। আর গুহাটার দেওয়ালে তাকের মধ্যে সাজিয়ে রাখা আছে বহু জিনিস, যেমন পুরানো খবরের কাগজ, ভাঙা সাইকেল, ক্যামেরা ইত্যাদি মানুষের ফেলে যাওয়া নানা রকম জিনিস। আমরা বুঝতে পারি যে ওয়াচার্স যাদেরই মেরে ফেলে এখানে নিয়ে আসে, তাদের জিনিসগুলোকে তাকে সাজিয়ে রাখে। মিনা চারপাশে লক্ষ্য করে যে অনেক কাজের জিনিস রয়েছে। মিনা একটা সাইকেল আর একটা ক্যামেরা তুলে নেয়। আর ঠিক এই সময় সেই অন্ধকারের ভেতর থেকে অনেক আঙুলযুক্ত একটা হাত মিনার দিকে এগিয়ে আসে। মিনা ভয় পেয়ে যায়, কিন্তু হাতটা তাকে ধরতে পারে না। সূর্যের আলোর সংস্পর্শে আসার সাথে সাথেই হাতটি ভস্ম হয়ে যায়। আর আমরা বুঝতে পারি এটা সেই ওয়াচার নামক জীবগুলির হাত। এরপর মিনা জিনিসগুলিকে নিয়ে ওই গর্তের বাইরে দড়িটির সাহায্যে বেরিয়ে আসে। আর জিনিসগুলোকে নিয়ে সে বাংকারের কাছে যায়। সবাই জিনিসগুলো দেখে ভীষণ খুশি হয়, কারণ তারা সাইকেলটির সাহায্যে এরপর অনেকটা জায়গা জুড়ে খোঁজ চালাতে পারবে আর জঙ্গলটা থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে বের করার চেষ্টা করতে পারবে। আর ক্যামেরাটি রাত্রিবেলা হলে ড্যানিয়েল বাংকারের বাইরে লাগিয়ে দেয়। আর ক্যামেরাটিকে বাংকারের ভেতরে থাকা একটা টিভি সেটের সাথে যুক্ত করে দেয়, যাতে ওয়াচার্সরা যদি বাইরে থেকে তাদের দেখতে আসে, তারাও প্রথমবার দেখতে পাবে যে ওয়াচার্সদের আসলে কেমন দেখতে। এরপর রাত্রিবেলা হয়ে যায় আর সবাই টিভিটা চালিয়ে ক্যামেরা দিয়ে বাইরের জঙ্গলটির ওপর নজর রাখা শুরু করে। প্রথমে সম্পূর্ণ জঙ্গলটি নিস্তব্ধ হয়ে যায়, বাইরে কেউই আসে না। আর সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকে যে কখন ওয়াচার্সরা তাদের দেখতে আসবে। কিন্তু ঠিক এই সময় বাংকারের দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। বাইরে থেকে আমরা জনের গলার আওয়াজ শুনতে পারি, যে খুব ভয়ে রয়েছে আর বলছে যে বারবার বাংকারের দরজা খুলে তাকে যেন ভেতরে আসতে দেওয়া হয়, না হলে ওয়াচার্সরা তাকে মেরে ফেলবে। জনের গলার আওয়াজ শুনে বাংকারের দরজা খুলতে যায়, কিন্তু ম্যাডেলিন বুদ্ধি করে তাকে বারণ করে, কারণ ম্যাডেলিনের ধারণা ছিল এগুলো সবই ওই ওয়াচার্স নামের জীবগুলোর কোনো মতলব ভেতরে আসার জন্য। ম্যাডেলিন সিয়ারাকে বলে যে জনকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করতে যেটার উত্তর শুধু জন আর সিয়ারাই জানে। তখন সিয়ারা জনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে আর জন সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। আর ঠিক এই সময়ই পিছন থেকে অদ্ভুত হাত এসে জনকে টেনে নিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে আমরা জনকে দেখি যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। এই দৃশ্য দেখে সিয়ারা অত্যন্ত ভেঙে পড়লেও ম্যাডেলিন তাকে বলে যে ওয়াচার্স নামের জীবগুলি আসলে তাদের একটাই কারণে রোজ দেখতে আসে, কারণ তারা তাদের মতো দেখতে হতে চায়, অর্থাৎ তাদের রূপ ধরে মানুষের জগতে মিশে যেতে চায়। আর এটাও আসলে জন ছিল না। জন অনেক দিন আগেই মারা গেছে ওয়াচার্সদের হাতে, আর ওয়াচার্স জনের রূপ ধরে এসে
কূপের মধ্যে ঢোকার চেষ্টা করছিল, যাতে তাদের সবাইকে মেরে ফেলতে পারে। কিন্তু ম্যাডেলিনের সন্দেহ হয় যে এটা ওয়াচার্সরা এতদিন পরে কেন তাদের মেরে ফেলতে চাইছে। তখন মিনা বলে যে সাইকেল আর ক্যামেরাগুলো সে ওই ওয়াচার্সদের গর্ত থেকে তুলে এনেছিল, কিন্তু সে ম্যাডেলিনকে এটা জানায়নি। এতে ম্যাডেলিন ভীষণ রেগে যায় আর বলে যে এই কারণেই ওয়াচার্সরা আজকে তাদের ওপর অত্যন্ত রেগে গেছে আর তাদের মেরে ফেলতে চাইছে। আর এইদিকে জন মারা গেছে বুঝতে পেরে সিয়ারা খুব ভেঙে পড়ে, আর ড্যানিয়েলের সন্দেহ সম্পূর্ণ ম্যাডেলিনের ওপর যায়। কারণ ড্যানিয়েল ভেবেছিল যে এটা আসলে সত্যিকারেরই জন এসেছিল, আর ম্যাডেলিনের জন্য জনকে বাঁচানো গেল না। আর ম্যাডেলিন সবচেয়ে আগে কূপে এসে পৌঁছেছিল, অর্থাৎ সবার চেয়ে আগে ম্যাডেলিন এখানেই এসেছিল। আর হয়তো এই সমস্ত কিছুই আসলে ম্যাডেলিনের চাল, নাহলে ম্যাডেলিন এত সমস্ত তথ্য ওয়াচার্সদের ব্যাপারে কী করেই বা জানে। সেই জন্য পরের দিন ড্যানিয়েল সন্ধে হওয়ার পর ম্যাডেলিন আর মিয়াকে বাইরে ফেলে রেখে শুধুমাত্র সিয়ারাকে ভেতরে নিয়ে দরজা কূপের ভেতর থেকে বন্ধ করে দেয়। আর এইবার সন্ধে হয়ে এসেছিল, আর তখন ম্যাডেলিন মিয়াকে বলে যে বাঁচতে চাইলে এমন একটা জায়গায় লুকিয়ে পড়তে হবে যেখান থেকে তাদের গন্ধ এই ওয়াচার্স নামক জীবগুলো পাবে না। তখন ম্যাডেলিন মিয়াকে নিয়ে গিয়ে একটা পচা গাছের গুড়ির মধ্যে লুকিয়ে পড়ে। আর ঠিক এই সময় প্রকাণ্ড দানবাকৃতি ওয়াচার্স নামের অদ্ভুত দেখতে জীবগুলি এসে পড়ে। এরপর সেই অদ্ভুত দর্শন জীবগুলি কূপের কাঁচের দেওয়ালের বাইরে দাঁড়িয়ে ভেতরে সিয়ারা আর ড্যানিয়েলকে দেখতে থাকে, কিন্তু তারা সাথে সাথে বুঝতে পেরে যায় যে আজকে দুইজন লোক অনুপস্থিত রয়েছে, অর্থাৎ মিয়া আর ম্যাডেলিন কূপের ভেতরে নেই। আর এটা বুঝতে পেরেই সাথে সাথে সেই ওয়াচার্স নামের জীবগুলি ভীষণ হিংসাত্মক হয়ে ওঠে আর চারপাশের জঙ্গলে ম্যাডেলিন আর মিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এই সুযোগ বুঝে মিয়া আর ম্যাডেলিনও কূপের বাইরে দরজায় গিয়ে ড্যানিয়েলকে ভীষণ কাকুতি মিনতি করতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য। আর ঠিক এই সময় অবশেষে ড্যানিয়েল দরজা খুলে দেয় আর মিয়া আর ম্যাডেলিনকে ভেতরে ঢুকতে দেয়। ভেতরে ঢুকে সবাই মিলে সেই কাঁচের দেওয়ালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর ওয়াচার্সরাও ফিরে আসে আর সবাইকে দেখতে পায়, কিন্তু এতে তাদের রাগ কিন্তু কিছুতেই কমে না। তারা সেই কাঁচের দেওয়ালটি ভেঙে ফেলার চেষ্টা করে আর ভেতরে ঢুকে এসে সবাইকে মেরে ফেলার চেষ্টা করে। বিপদ বুঝে ম্যাডেলিন কূপের মেঝের ওপর থেকে কার্পেটটা সরিয়ে দেয় আর তলায় সবাই দেখতে পায় যে একটা চূড়া কুঠুরির দরজা, যা অত্যন্ত শক্ত একটা লোহার দরজা দিয়ে ঢাকা ছিল। তারা সাথে সাথে সেই লোহার দরজাটা খুলে কূপের ভেতরে সেই গুপ্ত কুঠুরিতে ঢুকে পড়ে আর বাইরে থেকে দরজাটি বন্ধ করে দেয়। কুঠুরিতে ঢুকেই সবাই দেখতে পায় যে এটা একটা বিশাল বড় ঘর, যেখানে অনেক কম্পিউটার, অনেক গবেষণার জিনিস রয়েছে, অর্থাৎ এটা একটা গবেষণাগার মতো। আর এখানে অনেক খাবার দাবারও প্রচুর মজুত করে রাখা ছিল, অর্থাৎ তাদের এখন বহুদিন কোনো খাবার দাবার খুঁজতে জঙ্গলে বেরোতে হবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ম্যাডেলিন কী করে জানতো যে এই কূপের মাটির নিচে একটা এরকম গবেষণাগার রয়েছে। কিন্তু যাই হোক, এরপরে মিনা কম্পিউটারগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে, কতগুলো কম্পিউটারকে চালু করে আর সেই কম্পিউটারের মধ্যে অনেক ভিডিওর ফাইল পায়। সে ভিডিওগুলো চালিয়ে দেখতে শুরু করে আর জানতে পারে এই ল্যাবটি অর্থাৎ গবেষণাগারটি কোনো প্রফেসর রলি কিলমার্টিনের। প্রফেসর কিলমার্টিন বলেন যে সে এই ওয়াচার্সদের ব্যাপারে একটা গবেষণায় জানতে পেরেছিল, আর সেই জন্য সেই এই বাংকারটি জঙ্গলের মধ্যে বানিয়েছে, আর তলার গবেষণাগারটিও তারই বানানো। আর এই বানানোর সময় বহু লোক মারা গেছিল। গবেষণা চলাকালীন প্রফেসর কিলমার্টিন বুঝতে পারে যে এই ওয়াচার্স নামের জীবগুলি বহুদিন আগে পৃথিবীতে এসেছিল এবং মানুষের সাথে তখন তাদের খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারপরে কোনো কারণে এই সম্পর্ক খারাপ হয়ে যায় আর এই জীবগুলি এই জঙ্গলের বাইরে বেরোতে পারে না। আর দিনের বেলাতে তাদের সূর্যের আলোয় থাকতে অসুবিধা হয়, আর তাই তারা গর্তের মধ্যে লুকিয়ে থাকে। তার মনে হয় যে এই গবেষণা বাইরের পৃথিবীতে না পৌঁছনোই ভালো, সেই জন্য তিনি এই জায়গার চারপাশে কতগুলি বোর্ড লাগিয়ে দেন, অর্থাৎ সেই যে বোর্ডগুলি দেখা গেছিল গোল করে বাংকারের চারপাশে লাগানো,
সেগুলো আসলে এই প্রফেসরেরই লাগানো, যাতে সবাইকে সাবধান করা যায়। কিন্তু যাই হোক, প্রফেসর বলে যে জঙ্গল থেকে বেরোনোর একটাই রাস্তা আছে, সেটা হলো সন্ধেবেলা পাখিদের ফলো করতে হবে, অর্থাৎ অনুসরণ করে পাখিটা যেদিকে যায় সেই দিকে গেলে একটা নদী পাওয়া যাবে, যেখানে একটা নৌকো রাখা আছে। সেই নৌকো দিয়ে এই নদী পার করে সেই শহরে পৌঁছতে পারবে। প্রফেসর বলে যে সেও তাকে এই কূপের মধ্যেই বন্ধ করে রাখতে চায়, কারণ সে এই সম্পূর্ণ গবেষণার জন্য নিজেকে দায়ী করে। সেই জন্য সে অন্তিম জীবন পর্যন্ত এই বাংকারেই থেকে মারা যেতে চায়। প্রফেসর আরও বলে যে যদি কেউ এই কূপ থেকে বেরিয়ে পালাতে সক্ষম হয়, তাহলে সে চায় যে ইউনিভার্সিটিতে গিয়ে তার যত সমস্ত গবেষণার সম্পর্কিত কাগজপত্র আছে সেই সমস্ত কিছু যেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, আর কখনোই ভুলবশত এই জঙ্গলে আর কেউ কখনো আসতে না পারে। পরের দিন মিয়া আর বাকিরা সেই লোহার দরজাটির সাহায্যে বাইরে বেরিয়ে এসে দেখে যে ওয়াচার্স নামক জীবগুলি উপরের কাঁচের ঘরটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তারা আর দেরি না করে মিয়া যে পাখিটিকে সাথে এনেছিল সেই পাখিটিকে ছেড়ে দেয়, আর পাখিটিও উড়ে তাদের রাস্তা দেখিয়ে নদীর কাছে নিয়ে যেতে থাকে। তারা দৌড়ে দৌড়ে পাখিটিকে অনুসরণ করতে থাকে, আর এই সময় অনুসরণ করতে করতে জঙ্গলের মধ্যে তারা এক অদ্ভুত গর্ত লক্ষ্য করে, যা আগে তারা কখনো দেখেনি। গর্তটার মুখটি একটা বিশাল বড় পাথর দিয়ে ঢাকা ছিল। পাথরটার উপরে অদ্ভুত সমস্ত দৃশ্য খোদাই করা ছিল। এই কারুকাজে দেখানো হয়েছিল যে কিভাবে বহু প্রাচীনকালে ওয়াচার্স নামক জীবগুলি পৃথিবীতে এসেছিল। কিন্তু যাই হোক, তারা আর সময় নষ্ট না করে দৌড়ে নদীর কাছে এসে পড়ে। ঠিক এই সময় সন্ধেও হয়ে যায়, আর তারা নৌকাটাকেও দেখতে পায়। মিয়া আর বাকিরা সেই দৌড়ে নৌকাটায় উঠে পড়ে, কিন্তু ড্যানিয়েল আচমকায় জঙ্গলের দিকে তাকিয়ে দেখে যে জন সেখানে দাঁড়িয়ে আছে আর তাকে ডাকছে। ড্যানিয়েল এই ফাঁদে পা দিয়ে দেয় আর জনকে বাঁচাতে জঙ্গলের দিকে আবার ছুটে যায়। আর আমরা দেখতে পাই যে জন আসলে আর কেউ নয়, সেই ওয়াচার্স নামের জীবগুলিরই একটি, যারা জনের রূপ ধরে এসেছিল, আর ড্যানিয়েলকে তারা সাথে সাথে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সবাই আর দেরি না করে নৌকো চালিয়ে নদী পার হতে শুরু করে দেয়। আর আমরা সবাই দেখি যে জঙ্গলে দাঁড়িয়ে আছে বিশাল ওয়াচার্সদের দল, আর তাদেরই ঘুরিয়ে তাকিয়ে আছে। পরে নৌকা পার করে মিয়া এবং বাকিরা একটা বাসে করে শহরে চলে আসে। পরের দিন মিয়া যায় ইউনিভার্সিটিতে আর নিজেকে সেই প্রফেসর কিলমার্টিনের আত্মীয় বলে পরিচয় দেয়। তার অফিসে ঢুকে পড়ে। সে অফিসে ঢুকে তার সমস্ত ওয়াচার্স নিয়ে তথ্যগুলিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে আচমকাই সে ওয়াচার্সদের ইতিহাস জানতে পারে। মিয়া জানতে পারে যে বাইবেলে লেখা আছে যে বহুদিন আগে কিছু দেবতা পৃথিবীতে এসেছিল। এই দেবতারা মানুষদের নানা রকমভাবে সাহায্য করত, কিন্তু পৃথিবীতে বহুদিন থাকতে থাকতে কিছু দেবতা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে আর তাদের সন্তানও তৈরি হয়। এই দেবতাদেরই ওয়াচার্স বলা হয়। কিন্তু এই কাজের জন্য ভগবান অত্যন্ত রেগে যায়। তারা সেই দেবতাদের অভিশাপ দেয় আর তাদের বলে যে তারা এই জঙ্গলের বাইরে কখনো বেরোতে পারবে না, আর দিনের বেলায় সূর্যের আলোয় আসতে পারবে না। তাদের চিরকাল অন্ধকারেই থাকতে হবে। এরপর বহু বছর কেটে যায়, আর ওয়াচার্সদের এই অভিশাপের কারণে তারা মানুষদেরই দায়ী করে। তারা নিজেদের সমস্ত অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলে, শুধুমাত্র মানুষদের দেখে তাদের নিজের রূপ পরিবর্তন করার ক্ষমতাটি থেকে যায়। তারা নিজের ডানাগুলিকেও হারিয়ে ফেলেছিল। সেই জন্য আর উপায় না দেখে ওয়াচার্সরা মাটির নিচে ওই জঙ্গলের তলায় থাকে, আর যে মানুষই তাদের আটকে পড়ে যায় সেই জঙ্গলে তারা আটকে রাখে ওই প্রফেসরের ঘরটিতে, এবং তাদের দেখে মানুষের রূপ ধরার চেষ্টা করে। কারণ মানুষের রূপ ধরতে পারলে তারা হয়তো এই জঙ্গল থেকে বেরিয়ে আবার মানুষের মধ্যে মিশে যেতে পারবে, কিন্তু তারা দিনের বেলায় সূর্যের আলোয় বেরোতে পারে না। কিন্তু এই ওয়াচার্সদের যারা ছেলে মেয়ে, অর্থাৎ ওয়াচার্স এবং মানুষের সম্পর্কে তৈরি হওয়া এই যে সন্তানগুলি, তারা সূর্যের আলোয় আসতে পারে এবং তারা রূপও পরিবর্তন করতে পারে। এই সমস্ত কিছু জানতে পেরে মিয়া আরও তথ্যগুলিকে ঘাটাঘাটি করা শুরু করে,
এরপরেই সে আচমকাই একটা ছবি আবিষ্কার করে, যেখানে সেই প্রফেসরের সাথে ম্যাডেলিনের একটা ছবি দেখতে পায়। মিয়া জানতে পারে যে ম্যাডেলিন আসলে আর কেউ নয়, সেই প্রফেসরেরই স্ত্রী। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই ম্যাডেলিন বহুদিন আগেই মারা গেছে, এমনকি প্রফেসরের এই রিসার্চ করার আগেই সে মারা গেছে। তাহলে ম্যাডেলিন কি করে তাদের সাথে সেই বাংকারে উপস্থিত ছিল? মিয়া তখন দুয়ে দুয়ে চার করে আর বুঝতে পারে আসলে যে ম্যাডেলিনের সাথে তারা এতদিন বাংকারে ছিল সে আর কেউ নয়, সেই ওয়াচার্সদের সন্তানদেরই একজন। সে আসলে মানুষদের সাথে থেকে মানুষের হাবভাব নকল করে আর তাদের মধ্যে কীভাবে বেঁচে থাকা যায় সেইটা শিখছিল। এই তথ্য জানতে পেরে সে আর দেরি না করে বাইরে বেরিয়ে পড়ে আর সিয়ারার বাড়িতে গিয়ে পৌঁছয় সমস্ত কিছু সিয়ারাকে জানানোর জন্য। বাড়িতে পৌঁছেই সে সিয়ারাকে সমস্ত কিছু বলে দেয় যে ম্যাডেলিন আসলে একজন ওয়াচার্সদের সন্তান, যারা এখন সূর্যের আলোয় বাইরে আসতে পারে আর মানুষের রূপ ধরেও নিতে পারে। সে এখন প্রফেসরের স্ত্রী ম্যাডেলিনের রূপ ধরে রয়েছে আর হয়তো সে খুব ক্ষতিকারক। কিন্তু এই কথোপকথনের পরে আচমকাই মিয়া দেখতে পায় যে সিয়ারা গাড়িতে করে তার নিজেরই বাড়িতে ফিরে আসছে। অর্থাৎ যে সিয়ারার সাথে এতক্ষণ সে কথা বলছিল সে আর কেউ নয়, সেই ম্যাডেলিন রূপী জিপটি। সুতরাং সাথে সাথেই সে সিয়ারাকে সতর্ক করতে যায়, কিন্তু জিপটি তাকে আক্রমণ করে ফেলে আর সিয়ারাকেও প্রচণ্ড ঘায়েল করে অজ্ঞান করে দেয়। এরপরে ওয়াচার্স আর মিনার মধ্যে প্রচণ্ড লড়াই হয়। ওয়াচার্স সহজেই জিততে থাকে কারণ তার গায়ে অমানসিক শক্তি ছিল। এই রকম লড়াই চলাকালীন বিভিন্ন রূপ ধরে সে মিয়াকে ভ্রমিত করতে থাকে। একসময় সে মিয়ারই রূপ ধরে তার সামনে চলে আসে। এই জীবটি মিয়াকে প্রায় মেরেই ফেলতে যাবে, কিন্তু মিয়া তাকে অনুভব করায় যে মানুষের সাথে থাকতে থাকতে তার মধ্যে মনুষ্যত্বও চলে এসছে। সে বলে যে ওয়াচার্সদের এই সমস্ত কিছুর জন্য মানুষরা মোটেই দায়ী নয়, আর ওয়াচার্সদের সন্তান হওয়ার জন্য তার মধ্যে সূর্যের আলোয় আসার ক্ষমতা আছে, আর মানুষের রূপ ধরে সে মানুষের সমাজে সহজেই থাকতে পারে। এই কথা শুনে ওয়াচার শান্ত হয় আর মিয়াকে ধন্যবাদ জানায় এই কথা অনুভব করানোর জন্য। তারপর সে সেইখান থেকে চলে যায়। মিয়া বুঝতে পারে যে এই ওয়াচার্সটি হয়তো অত ক্ষতিকারক ছিল না এবং তাদের মধ্যে একরকম বন্ধুত্ব হয়ে যায়। এরপর মিয়া বহুদিন পরে তার যমজ বোনের সাথে দেখা করতে যায় আর পুরানো সমস্ত কিছু ঘটনা ভুলিয়ে দিয়ে নতুন সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। মিয়া তাকে এই সমস্ত গল্পগুলি বলে আর মিয়া বলে যে সেই ম্যাডেলিন নামে জীবটি এখনও তাকে ফলো করে, তার উপর নজর রাখে, তার হাব ভাব গতিবিধি দেখে, কিন্তু সে কখনো কাউকে ক্ষতি করে না। আর ব্যাস, এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটিতে মূলত বাইবেলের সেই গল্পটির কথা তুলে ধরা হয়েছে, যেখানে কিছু পরী বা দেবদূত পৃথিবীতে এসেছিল মানুষদের সাহায্য করতে, কিন্তু এই কাজে ভগবান ভীষণ রুষ্ট হয় আর তাদের অভিশাপ দেয়। এই সমস্ত দেবদের ফলেন অ্যাঞ্জেল বা অসুর নামে আমরা জানি, যারা এই প্রতিশোধ মানুষের থেকে নেওয়ার জন্য নানা রকমভাবে মানুষের ক্ষতি করে থাকে। আশা করি আপনাদের এক্সপ্লেনেশনটি খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। স্টে টিউনড। গুড নাইট।